নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো বারো। ইন্দ্রাণীর সঙ্গে রয়েছে আমি অভিক। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম তিনি দলত্যাগ করেছেন এবং শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়ে সে কথা জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখছি বিজেপির মধ্যেই কিন্তু কোথাও একটা দলীয় যে কোন্দল সেটা সামনে আসছে। পাশাপাশি কোথাও দেখা যাচ্ছে যে বেশ কিছু বিজেপি নেতৃত্ব তারা বেসুরো, এবং কুনার হেমব্রম তিনি বিজেপি সাংসদ ঝাড়গ্রামের, তিনি কিন্তু দলত্যাগ করেছেন। শীর্ষ নেতৃত্বকে সেই চিঠি কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। তবে কোনো ব্যক্তিগত কারণ তিনি বলছেন, তিনি অভিমানের কথা কিন্তু বলেননি অভিক, সেই খবরই কিন্তু সামনে আসছে। একেবারেই তাই। এর আগে আমরা যেমন রানাঘাটের বিধায়ক মুকুটমণি অধিকারী তাকে দেখেছিলাম, তিনি দল ছেড়েছিলেন, বিজেপি ত্যাগ করেছিলেন। তারপর বিজেপি ছাড়লেন কুনার হেমব্রম। জেলা সভাপতিকে তিনি ইস্তফা পত্র পাঠিয়েছেন এবং তারপরেই তিনি এই যে সাংসদ পদ, সেখান থেকে তার যে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি এবার বিজেপি ত্যাগ করছেন। এবং সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগেই কোথাও গিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি কুনার হেমব্রম তিনি কি এবারে লোকসভায় তাকে টিকিট দেবে বিজেপি, সেই নিয়েও একটা জল্পনা তৈরি হচ্ছিল। কিন্তু তার আগেই কুনার হেমব্রম তিনি কিন্তু দল ত্যাগ করেছেন। যদিও তিনি যেমনটা এখনো পর্যন্ত বলছেন যে কোনো রাগ নেই, ক্ষোভ নেই, তার কিছু ব্যক্তিগত কারণ রয়েছে, তার কারণেই তিনি এই দল ত্যাগ করেছেন এবং জেলা সভাপতিকে তার এই ইস্তফা পত্র পাঠিয়েছেন। তবে এই যে দল ত্যাগ একের পর এক, সেই কারণেই এই যে ভাঙন তৈরি হচ্ছে বিজেপির অন্দরে, যা নিয়ে বেজায় অস্বস্তিতে রয়েছে এই মুহূর্তে গেরুয়া শিবির। 2019-এ লোকসভা ভোটে ঝাড়গ্রামে জয়ী হয়েছিলেন এবং অত্যন্ত শক্তিশালী ঘাঁটি বলেই কিন্তু পদ্ম শিবিরের ক্ষেত্রে এই ঝাড়গ্রাম, সেখানেই এই ধরনের ভাঙন, যা বেজায় অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে। এবং যেরকমটা অভিক জানাচ্ছিল যে এই যেখানে ঝাড়গ্রামে জিতেছিল 2019-এ বিজেপি, তারপরে কিন্তু আমরা বিধানসভা নির্বাচন দেখেছিলাম, সেখানে কিছুটা হলেও খারাপ ফলাফল হওয়ার পরে কিন্তু দলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছিল কুনার হেমব্রমের। রাজনৈতিক বিশ্লেষকদের এমনটাই কিন্তু মত। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অশোক ভট্টাচার্য। অশোক, যেরকমটা কুনার হেমব্রম তিনি বলছেন যে কোনো অভিমান নয়, ব্যক্তিগত কারণ রয়েছে তাই তিনি বিজেপি ছেড়েছেন। তবে অন্য দলে যদি তাকে ডাকা হয়, তাকে যদি প্রার্থী করা হয়, তার কি প্রতিক্রিয়া থাকবে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কিছু জানাননি। তবে এই মুহূর্তে শীর্ষ নেতৃত্ব তাকে কোনোভাবে যোগাযোগ করেছে? কুনার হেমব্রম কি বলছেন, বিজেপি শীর্ষ নেতৃত্বই বা কি বলছে এই বিষয়ে? দেখো, আমি এই মুহূর্তে আছি যে কুনার হেমব্রম, অর্থাৎ যিনি গতকালই কিন্তু ইস্তফা দিয়েছেন বিজেপি থেকে, তার বাড়িতেই আছি আমি। সরাসরি চলে যাব ওনার কাছে। যে কুনারবাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। নমস্কার। বলছে যে গতকালই আপনি লিখিত দিয়েছেন বিজেপি জেলা সভাপতিকে, এটা কি অভিমান থেকে? না, অভিমান থেকে নয়, ব্যক্তিগত কারণে আমি এখন দল থেকে একটু অব্যাহতি চাইছি। মানে আপনি তো গত 5 বছরে যেভাবে উন্নয়ন করেছেন এবং আগের যিনি এমপি ছিলেন তার যে রেখে যাওয়া টাকা, সেটাও তো আপনি খরচা করেছেন। এই 7টা বিধানসভায় অনেক পরিমাণ কি কি কাজ করেছেন যদি একটু বলেন। আমি আমার যে সুযোগটা পেয়েছিলাম সেই সুযোগটা যথেষ্ট আমি সদ্ব্যবহারের চেষ্টা করেছি। আমাদের সংসদ তহবিল থেকে এই 5 বছরে 17 কোটি টাকা দেওয়া হয়। করোনার জন্য 2 বছর টাকা দেওয়া হয়নি, কিন্তু আগে যিনি এমপি ছিলেন ওনার রেখে যাওয়া 5 কোটি টাকাও আমি খরচ করেছি। এই জন্য 17 + 5 22 কোটি টাকার আমার কাজ হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 18 কোটি টাকার মতো আমি বিদ্যালয়গুলোর এডিশনাল ক্লাসরুম, পানীয় জল, স্মার্ট ক্লাসরুম, এইগুলোর জন্য আমি ম্যাক্সিমাম বরাদ্দ করেছি। ওর সাথে সাথে পথবাতি, আপনারা জানেন এই অঞ্চলে হাতির উপদ্রব খুব বেশি, এই জন্য জঙ্গল লাগোয়া যতগুলো গ্রাম আছে প্রায় প্রত্যেকটাতে আমি সৌরবাতি দিয়েছি। সাথে সাথে কিছু কিছু এরিয়াতে আমি হাইমাস্ট লাইট, এক একটা দাম 6 লাখ টাকা করে, এরকম 36টা লাইট আমি দিয়েছি। অশোক, এই বিষয়টা জানতে চাইবো যে তিনি তার কাজের খতিয়ান তুলে ধরছেন সেক্ষেত্রে, এবং তার মনে হয় না যে লোকসভা নির্বাচনে তিনি বিজেপিতে থেকে আরো সেই সমস্ত কাজ করতে পারতেন? তবে সামনে নির্বাচন রয়েছে, তার আগেই তিনি দল ছেড়ে দিচ্ছেন, এই বিষয়ে কি বলছেন তিনি? তিনি তো বলছেন তিনি কাজ করেছেন, তাহলে কেন দল ছাড়ছেন? প্রায় 8-10 কোটি টাকা ওনারা
বলছি কুনারবাবু, যেটা হচ্ছে যে আপনি তো এত কাজ করেছেন, কিন্তু দল যে ছাড়ছেন, দল ইতিমধ্যে আপনি লিখিত দিয়েছেন, এটা কি কোনো মানে কি এটা জেলা নেতৃত্বের সঙ্গে কোনো কি দূরত্ব, না কি বিষয়টা হঠাৎ করে ছেড়লেন? না না, সে বিরক্ত কিছুই নয়, কিন্তু আমি ব্যক্তিগত কারণে এই সমস্ত কাজ থেকে একটু সময় চাইছি, বা অন্যান্য কাজ আমার পড়ে আছে, বিশেষ করে সামাজিক কাজ আছে, এডুকেশন মানে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন টেক্সট বই বিশেষ করে বানাবার এরকম কাজ কিছু আছে। এইগুলো যদি আমি একটু ফ্রি মাইন্ডে থাকতে পারি, এই কাজগুলো আমি সম্পন্ন করতে পারি। দলীয় গতকাল আপনি নেতৃত্বের পক্ষ লিখিত থেকে তার দিয়েছেন, সঙ্গে যোগাযোগ করা হয়েছিল? দলীয় নেতৃত্ব থেকে যোগাযোগ করা হচ্ছে? একমাত্র আমাদের যে ভাইস প্রেসিডেন্ট দেবাশিস কুন্ডু উনি এসেছিলেন, উনি বলছিলেন যে আপনি একটু রিকনসিডার করুন, কিন্তু আমি একবার ডিসিশন নিয়েছি, ডিসিশন মেনে যথেষ্ট চিন্তা ভাবনা করি আমি এই ডিসিশনটা নিয়েছি। এই জন্য এখন আপাতত নতুন করে চিন্তা ভাবনার কোনো দেখছি না আর কি। জেলা নেতৃত্ব, জেলা বিজেপি জেলা সভাপতি এখনো পর্যন্ত কোনো রিয়াকশন পাইনি আমি রাজ্য নেতৃত্ব নেতৃত্বের কাছ থেকে। একমাত্র বললাম ভাইস প্রেসিডেন্ট দেবাশিস কুন্ডু এসেছিলেন। তাকে যদি অন্য কোনো শীর্ষ দলে নেতৃত্ব- ডাকা হয়, সেক্ষেত্রে তাকে যদি সেই দল থেকেও প্রার্থী করা হয়, সেই বিষয়ে তিনি কি বিবেচনা করবেন? যদি মনে করুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনাকে দলে টিকিট দেয় এই 2024 সালের ইলেকশনের জন্য, সেক্ষেত্রে আপনি কি করবেন? না, এখনো পর্যন্ত সেই চিন্তা ভাবনা নেই, আর সম্ভাবনাও নেই। যেরকমটা মনে করা হচ্ছে যে কোথাও না কোথাও শীর্ষ শুনতেই নেতৃত্বের পাচ্ছ সঙ্গে যে কুনার হেমব্রমের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছিল, এটা বলা হচ্ছে রাজনৈতিক মহলে। সেই দূরত্বের কথা, সেই বিষয়ে তিনি কি বলছেন, তুমি যদি জিজ্ঞাসা করো তাকে? হ্যাঁ, অশোক, আমি যেটা জানতে চাইছি যে কোথাও একটা শীর্ষ নেতৃত্বের সঙ্গে কুনার হেমব্রমের একটা দূরত্ব তৈরি হচ্ছিল বিধানসভা নির্বাচনের পর থেকে, সেখানে জঙ্গলমহলে খারাপ ফলাফলের পর। সেই দূরত্বের বিষয়ে তিনি কি বলছেন? তিনি কি মানছেন, স্বীকার করছেন সেই দূরত্বের কথা? একবার যদি তুমি তাকে জিজ্ঞাসা করো। কুনারবাবু, যেটা 2021 সালে 2019 সালে বিশাল ফলাফল, এবং তারপর 2021 সালে যে 7টা বিধানসভাতেই ফলাফল তৃণমূলের পক্ষে যায়, এক্ষেত্রে কি মানে শীর্ষ নেতৃত্ব মানে দূরত্ব ব্যাপার কি ব্যাপার? না, সেক্ষেত্রে বলা যায় আমাদের যে সাংগঠনিক একটু দুর্বলতা, আমরা সেভাবে সংগঠন সাজাতে পারিনি, যার জন্য আমরা 2021-এ পরাজিত হই। প্রায় 2 লক্ষ ভোটে পিছিয়ে থাকি আমরা। এই বিষয়টা কি আপনার শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন? শীর্ষ নেতৃত্ব অবশ্যই জানে, শীর্ষ নেতৃত্ব বলতে রাজ্য জেলা সবাই জানে। এবার ইভেন আমি এখানে যে সমস্যা আমাদের আছে, যে পুরনো নতুন একটা দ্বন্দ্ব চলছিল, প্রায় বেশিরভাগ পুরনো কর্মী বসে আছে, তাদেরকে কাজে লাগাতে পারিনি আমরা। শীর্ষ নেতৃত্ব একদম কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে অশোক, তুমি যদি কুনার বাবুকে আরো একটা বিষয় একবার জিজ্ঞাসা করো, যে জনগর্জন সভা রয়েছে আগামীকাল তৃণমূলের, তাকে যদি অন্য কোনো দল ডাকে, এবং তিনি কি অন্য কোনো দলে যাবার কথা ভাবছেন এই মুহূর্তে? সমাধান করার চেষ্টা করুন, কিন্তু আজ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। আগামী 10 তারিখে জনগর্জন সভা আছে তৃণমূলের, সেক্ষেত্রে যদি আপনাকে আহ্বান আসে, সেক্ষেত্রে কি আপনি যাবেন? না না, এই মুহূর্তে সেই সম্ভাবনা নেই। কেন্দ্রীয় নেতৃত্ব মানে অমিত শাহজি বা নরেন্দ্র মোদীজি এই বিষয়টাকে তুলে ধরেছিলেন? না, বিষয়টা নরেন্দ্র মোদীজিকে বলিনি, কিন্তু অমিত শাহজির কাছে গেছিলাম আমি, যে আমাদের একটা সাংগঠনিক সমস্যা আমাদের ঝাড়গ্রাম জেলাতে আছে। আর বিশেষ করে আমরা যেটা এখানে দেখছি, বিগত দিনের এক্সপিরিয়েন্স, আমাদের এখানে একটা কুর্মী আর আদিবাসী সংঘর্ষ মানে কনফ্লিক্ট আছে, সংঘর্ষ না কনফ্লিক্ট আছে, এই বিষয়টাও আমি নজর দিতে বলেছিলাম। অশোক, কুনারবাবু বলছেন যে সাংগঠনিক একটা ত্রুটি ছিল, সাংগঠনিকভাবে তারা পিছিয়ে পড়েছিলেন, অনেক দলীয় কর্মীকে তারা কাজে লাগাতে পারেননি। এর থেকেই কি জঙ্গলমহলে বিজেপি নতুন করে সংগঠন সাজাচ্ছে, তাই কি কুনারবাবু এই সিদ্ধান্ত নিয়েছেন? দেখো, যেটা হচ্ছে যে উনি কিন্তু পরিষ্কার জানালেন যে কেন্দ্রীয় নেতৃত্বকেও তিনি জানিয়েছেন, অমিত শাহজিকেও কিন্তু জানিয়েছিলেন যে তুমি যদি একবার এই প্রসঙ্গটা কুনারবাবুকে জানতে চাও, সাংগঠনিক দিক থেকে বিজেপি জঙ্গলমহলকে কি নতুন ভাবে সাজাচ্ছে বলে কি সিদ্ধান্ত তিনি নিচ্ছেন?
যেটা বললাম যে এখানে কনফ্লিক্ট যেটা আছে কর্মী আর আদিবাসীদের, কিন্তু মেজরিটি হচ্ছে এদের পার্সেন্টেজ আছে, প্রায় 30% আদিবাসী আছে আর 22% আছে কর্মী, তারপরে 52% হচ্ছে এই জনগোষ্ঠীদের ভোট। এগুলো একটা মেজর ফ্যাক্টর, আর এইগুলো আমরা মানে শীর্ষ নেতৃত্ব থেকে সেরকম আশ্বাস পাইনি যে এদের এই সমস্যাটাকে রিজলভ করব। না, মানে 2021-এর ঘটনার পরে, বিধানসভার পরে 2022-এর পর থেকে, পঞ্চায়েত ইলেকশনের পর থেকে, 2023-এর পঞ্চায়েত ইলেকশনের পর থেকে এইভাবে যেভাবে ভরাডুবি হয়েছে বিজেপি কি নতুনভাবে সাংগঠনিকভাবে কি তৈরি হওয়ার চেষ্টা করছে, যেটার জন্য কি আপনার সঙ্গে দূরত্ব? না না, আমি তো দূরত্ব নেই, কিন্তু সাংগঠনিকভাবে যথেষ্ট চেষ্টা করা হয়েছে, আমিও সঙ্গে ছিলাম, কিন্তু যে মানে পর্যায়ে যেটা রিপেয়ার করার ছিল সেই পর্যায়ে সেটা পৌঁছয়নি। একেবারেই অশোক, আমরা শুনলাম যেভাবে কুনাল হেমব্রম সাংগঠনিক তিনি যেরকমটা বলছেন যে কিছুটা হলো সাংগঠনিক দিক থেকে তারা পিছিয়ে পড়েছেন, জঙ্গলমহলে অনেক দলীয় কর্মীকে তারা কাজে লাগাতে পারেননি। তবে তিনি যে দলত্যাগ করেছেন তার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কোনো অভিমান নেই, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি সেই দলত্যাগ করেছেন বলে জানাচ্ছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অশোক ভট্টাচার্য। একেবারেই তাই ইন্দ্রাণী, এবং এই যে কুনার হেমব্রম তিনি যে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, ইস্তফা পত্র পাঠিয়েছেন জেলা সভাপতির কাছে, এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেও বিভিন্ন জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহল তারাও তাদের প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন, এবং এই ক্ষেত্রে বিজেপি নেতা রাহুল সিনহা তিনি ঠিক কি বলেছেন আপনাদেরকে যেমন শোনাবো, তার পাশাপাশি তৃণমূল নেতা শান্তনু সেন তিনি কি বলেছেন তাও শোনাবো। অসুস্থ ছিল, সেইভাবে কাজের সাথে যুক্ত ছিলেন না, সেই কারণের জন্য উনি অব্যাহতি নিয়েছেন, এটার পেছনে অন্য কোনো কিছু নেই। নির্বাচনে প্রার্থী ঘোষণা করার পরেও প্রার্থী পদ নিয়ে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন কিরকম ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। আসলে যাদের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব আছে তারা বুঝতে পারছে যে বাংলায় থেকে বাংলার মানুষের রায় নির্বাচিত হয়ে দিল্লিতে গিয়ে বাংলাকে বঞ্চনা করার জন্য উস্কানি দিয়ে আসা, প্ররোচনা দিয়ে আসা, এটা কতটা অনৈতিক কাজ। যারা এগুলো উপলব্ধি করছে তারা এই বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টিকে ছেড়ে দিচ্ছে। আমার মনে হয় এটা সবে ছেলা, আগামী দিনে আরো বড় সিনেমা বাকি আছে। আসছি পরের খবরে। রবিবার আগামীকাল তৃণমূলের মহা ব্রিগেড রয়েছে। মূল মঞ্চ থেকে 330 ফুটের র্যাম্প তৈরি হয়েছে। জনগর্জন সভায় দলীয় কর্মীদের কাছে পৌঁছে যেতে এই বিশাল র্যাম্প তৈরি করা হয়েছে। বিভিন্ন বড় বড় কনসার্টে আমরা ধরনের মঞ্চ দেখে থাকি, একটি যোগ চিহ্নের মতো এই মঞ্চকে দেখা যাচ্ছে দূর থেকে, এবং এক অভিনব ভাবনা, এক অভিনব চিন্তার মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই মঞ্চ, যেখানে একটা জনসংযোগ থাকবে, সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের জন্য কিন্তু বার্তা থাকবে। কি বার্তা দিচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে অভিক, আমরা যদি দেখি মঞ্চ কিন্তু একেবারে অভিনব ভাবনায় সাজানো হয়েছে, এবং নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু ততটাই আঁটোসাঁটো করা হচ্ছে। একেবারে ইন্দ্রাণী, এবং বেশ কয়েক বছর পর কিন্তু তৃণমূল এই ব্রিগেড করছে, এবং সেই ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বার্তা দেন অবশ্যই সেদিকে নজর রয়েছে। তবে এবছর যে অভিনব ভাবনা তৃণমূলের, যে স্টেজ তারা তৈরি করেছে, এবং সেখানে মুখ্যমন্ত্রী স্টেজে বক্তব্য রাখতে রাখতে এই প্রথমবার র্যাম্পে তিনি হেঁটে যাবেন, এবং সেই র্যাম্পে হেঁটে মূল মঞ্চে একদম জনগণের মাঝখানে তিনি পৌঁছে যাবেন। এবং এই যে 330 ফুটের যে লম্বা র্যাম্প করা হয়েছে সেই ছবি আপনাদের সামনেও আমরা তুলে ধরছি, এবং এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে রাখতে তিনি পৌঁছে যাবেন জনগণের মাঝে। তবে এই যে মঞ্চ তৈরি করা হয়েছে 72 ফুট বাই 24 ফুটের, সেখানে দুটি স্টেজ করা হয়েছে, তার পাশাপাশি মূল মঞ্চে সেখানে এলইডি স্ক্রিনও থাকবে, এবং ভিআইপিরা তারাও সেখানে উপস্থিত থাকবেন। সব মিলিয়ে এই যে স্টেজ সেই ব্যবস্থা করা হয়েছে, তার পাশে যে নিরাপত্তা ব্যবস্থা তাও কিন্তু জোরদার করা হয়েছে। এবং প্রথম থেকেই তৃণমূলের লক্ষ্য ছিল যাতে 1 লক্ষ মানুষজন তারা যেন এই ব্রিগেড সেখানে টেনে আনতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন, এই মুহূর্তে ব্রিগেড মুখী হচ্ছেন, কারণ 10ই মার্চ আগামীকাল ব্রিগেডের ময়দানে সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দেবেন।
একেবারেই অভিক, এবং সাধারণত আমরা যে মঞ্চ দেখেছি ব্রিগেডের ক্ষেত্রে বা কোনো রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে একটা মঞ্চ থাকে, তারপরে সেখানে সাধারণ মানুষ তারা আসেন এবং তারা যারা নেতা নেতৃত্ব রয়েছেন তাদের কথা শোনেন। তবে এইবারের যেটা বলা হচ্ছে যে নতুন ব্রিগেড, অর্থাৎ এক নতুন ভাবনার সঙ্গে মঞ্চ এবং নতুন বার্তাও কিন্তু দিতে চলেছেন। এবং আরো কি রয়েছে মঞ্চে, তো চমক রয়েছে, ব্রিগেডে কি চমক থাকছে জানবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, যেরকমটা শোনা যাচ্ছে যে কিছু যোগদান হতে পারে এই ব্রিগেডের মঞ্চ থেকে, যেরকমটা মঞ্চে একটা চমক তো থাকছেই, পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক চমকও থাকছে, কি জানতে পারছো বিষয়? সেই স্লোগানকে সামনে রেখেই আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই ব্রিগেড সমাবেশ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন মঞ্চে কাল বেশ কিছু চমক থাকবেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন, তেমনি কিন্তু যে স্টেজ তৈরি করা হয়েছে সেখানেও কিন্তু একেবারে অভিনবত্ব রয়েছে। আমার ক্যামেরা পার্সনকে আমি দেখাতে অনুরোধ করব যে মূল মঞ্চ যেটা রয়েছে, যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, এবং সেই বক্তব্য রাখতে রাখতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে মঞ্চের সামনের দিকে যে র্যাম্প রয়েছে, যেটা 330 ফুট লম্বা, সেই র্যাম্প দিয়ে তিনি হেঁটে যাবেন। কখনো তিনি র্যাম্পের শেষ প্রান্তে যে কখনো যেতে পারবেন, কখনো বাঁদিকে যেতে পারবেন এবং কখনো সামনে যেতে পারবেন। অর্থাৎ প্রায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পুরো মধ্যস্থল পর্যন্ত এই র্যাম্পটি চলে গেছে। তবে যা এই মঞ্চে একটা অভিনবত্ব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার কথা ভেবে এই যে র্যাম্পটি তৈরি করা হয়েছে, র্যাম্পের পাশে কিন্তু একটি ব্যারিকেড করা হয়েছে, লোহার গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু পুলিশ কর্মীরা থাকবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন র্যাম্প দিয়ে হেঁটে যাবেন, যাতে কোনো অঘটন না ঘটে তার নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্যই কিন্তু এই ধরনের রেলিং করা হয়েছে, লোহার রেলিং, এবং সেই রেলিং দিয়েই কিন্তু এই যে র্যাম্পটিকে গার্ড করা হয়েছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, 15 থেকে 20 লক্ষ মানুষ এই মঞ্চে উপস্থিত হবেন। এই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে এবং পাশে থাকার বার্তা যেমন দেবেন, তেমনি কিন্তু বিশেষ চমক কিন্তু এই মঞ্চ থেকে রয়েছে। বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার সম্ভাবনা রয়েছে। মূল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন থাকবেন, তার ডান দিকে একটি মঞ্চ হয়েছে এবং মূল মঞ্চের বাঁদিকে একটি মঞ্চ হয়েছে। বাঁদিকের মঞ্চে থাকবেন বিধায়করা, ডান দিকের মঞ্চে থাকবেন সমাজের বিভিন্ন স্তরের মানুষদের মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত করবেন। সন্দেশখালীতে বহু তৃণমূল কর্মী, মহিলা সমর্থক আসবেন, তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক স্লোগান, জনগণের গর্জন, বাংলার বিরোধীদের বিসর্জন, এই স্লোগানকে সামনে রেখেই আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বক্তব্য রাখবেন। অর্থাৎ লোকসভা নির্বাচনের প্রস্তুতি কিন্তু আনুষ্ঠানিকভাবে আগামীকালের মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন। এবং দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু প্রকল্পের ঘোষণা তিনি করেছেন। যেমন মহিলাদের শক্তি বৃদ্ধির জন্য তিনি বেশ কিছু সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু সুরাহার ব্যবস্থা করেছেন। ICDS থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করেছেন, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করেছেন। অর্থাৎ বাজেটের পরে যেগুলো তিনি করেছেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা রাজনৈতিক মাইলস্টোন হতে চলেছে, কারণ 2024-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মেগা ইভেন্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে যে রাজনৈতিক স্লোগানটা নিয়ে এসেছেন, যে জনগণের গর্জন, বাংলার বিরোধীদের বিসর্জন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামীকাল যে জনগর্জন সভা আয়োজন করা হয়েছে তাকে সম্পন্ন করার জন্য শুধুমাত্র মঞ্চে অভিনবত্ব আছে তা নয়, একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বাইরের যে রাস্তাগুলি রয়েছে সেখানে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে 130টি LED স্ক্রিন লাগানো হচ্ছে। অর্থাৎ
যে পরিমাণ মানুষ আগামীকাল মঞ্চে আসবেন তাদের অধিকাংশ মানুষই তারা কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছাতে পারবেন না, কিন্তু তারা যাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে পারেন সেই জন্যই কিন্তু বিশেষ এলইডির ব্যবস্থা করা হয়েছে এবং 1 কিলোমিটার দূর পর্যন্ত মাইকের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ তৃণমূল নেত্রীর বার্তা যাতে সাধারণ কর্মী সমর্থকদের কাছে পৌঁছে যায় তার জন্য ব্যবস্থা রয়েছে। এবং দেখো শুধুমাত্র প্রচণ্ড রোদ রয়েছে, সেই জন্যই কিন্তু প্রতিটা যে র্যাম্প তৈরি করা হয়েছে সেই র্যাম্পের পাশে একেবারে 4 কোণা করে মঞ্চ স্টেজ করা রয়েছে, যেখানে কর্মী সমর্থকরা বসতে পারবেন। তাদের জলের ব্যবস্থা করা রয়েছে এবং যাতে ঠেলাঠেলি হুড়োহুড়ি না হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা দেখতে চাইবেন তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জনগণের সামনে পৌঁছে যাবেন, জনগণের ভিতরে পৌঁছে যেতে পারবেন, যা কিন্তু এক কথায় অভিনব। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি ব্রিগেড থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, লোকসভা নির্বাচনের আগে দুদিনের অসম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে যান এবং সেখানেই তাকে দেখা যায় সাফারি করতে হাতির পিঠেও চড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতির পিঠে চড়ে জাতীয় উদ্যান পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রায় ঘন্টা দুয়েক জঙ্গল সাফারি করেন মোদী। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে রাত্রিবাসের সম্ভাবনা রয়েছে তার। এই প্রথম দেশের কোনো প্রধানমন্ত্রী দুর্ভেদ্য জঙ্গলে এমন অ্যাডভেঞ্চার করবেন। একেবারেই তাই। এবং প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের জন্য নরেন্দ্র মোদী তিনি গেলেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে এবং সেখানেই যে মেজাজে প্রধানমন্ত্রীকে দেখা যায়, সেখানে ঘন্টা দুয়েক সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই দুদিনের জন্য অসম সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজিরাঙ্গার জাতীয় উদ্যানে গন্ডার, হাতি, হরিণের আস্তানাতে মোদীকে দেখা যায় হাতির পিঠে চড়ে জাতীয় উদ্যান পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রায় ঘন্টা দুয়েক জঙ্গল সাফারি করেন মোদী। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে রাত্রিবাসের সম্ভাবনা রয়েছে তার। এই প্রথম দেশের কোনো প্রধানমন্ত্রী দুর্ভেদ্য জঙ্গলে এমন অ্যাডভেঞ্চার করবেন এবং লোকসভা নির্বাচনের আগে অসমের এই সফরও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে তার আগে সাফারির জন্য, জঙ্গল সাফারির জন্য সময় বের করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শুক্রবারই তেজপুর বিমানবন্দর থেকে তিনি হেলিকপ্টারে করে পৌঁছে যান পানবাড়ি হেলিপ্যাডে এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে সেখানে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের জন্য নরেন্দ্র মোদী তিনি গিয়েছেন। এর আগেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন প্রধানমন্ত্রীরা তারা গিয়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী প্রথমবারের জন্য গেলেন এবং সেখানে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারে সামিল হন তিনি এবং সেখানেই সাফারি করতেও দেখা যায় প্রধানমন্ত্রী। দেখতে পাচ্ছেন সেই ছবি, প্রধানমন্ত্রী তিনি জঙ্গল সাফারিতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই সাফারি নিয়ে উদয়ন গুহ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এখানে আসবার আগে তিনি অসমে হাতির পিঠে চড়ে ঘুরলেন। আগেকার দিনের জমিদাররা এইভাবে হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াতেন। আমাদের প্রধানমন্ত্রীও হাতির পিঠে চড়ছেন, এটাই তার পক্ষে স্বাভাবিক। কারণ তিনি যেভাবে পশ্চিমবাংলার মানুষের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছেন, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছেন, হাতির বোঝা তিনি বাংলার মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন। তিনি স্পেশাল বিমানে করে অসম থেকে পশ্চিমবাংলায় আসছেন, সারা ভারতবর্ষ ঘুরে নির্বাচনী প্রচার করছেন। অথচ আমাদের উত্তরবঙ্গের ভাইয়েরা বোনেরা তারা ব্রিগেডে যাবেন বলে ট্রেন টাকা দিয়ে ভাড়া করেছেন, ট্রেন অ্যাডভান্স দিয়ে দিয়েছেন, তারপরেও অজ্ঞাত কারণে সেই ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। এই যে সামন্ততান্ত্রিক মনোভাব,
এই যে জমিদার মানসিকতা, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এখন সময় আরো একটা বিরতি। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, আরামবাগ, কৃষ্ণনগর ও বারাসতের পর এবার উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলিগুড়িতে একাধিক প্রকল্পের শিলান্যাস সূচনা করবেন প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠানের পর তার জনসভা রয়েছে, এমনটা কিন্তু অভিজ্ঞ আমরা জানতে পারছি, এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ আজকের জনসভা। একেবারেই তাই, এবং কাওয়াখালীর মাঠে সেখানে আজকে জনসভা করবেন। বিকেল বেলায় জনসভা হওয়ার কথা রয়েছে, কিন্তু এই মুহূর্তে একেবারেই কড়া নিরাপত্তা এই সভাস্থল ঘিরে। সরাসরি সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রীনা কুমার। রীনা, আজ বিকেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে সভা করবেন, কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছবেন। নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? এই মুহূর্তে কি কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন? আরো একটা বিষয় জানতে চাইবো যে সামনেই যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে, তার আগে আজকের এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর কাছে কি বার্তা তারা চাইছেন? একেবারে অভিক, দেখো ইতিমধ্যে কিন্তু আমরা সেই সভা মঞ্চের একেবারে ঠিক সামনে উপস্থিত রয়েছি, যেখানে কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং এই সভা মঞ্চ থেকেই কিন্তু উত্তরবঙ্গবাসীর জন্য বক্তব্য তুলে ধরবেন। এবং ইতিমধ্যে কিন্তু যেটা জানালাম যে নিরাপত্তা ব্যবস্থা তা কিন্তু একেবারে আটোসাটো করা হয়েছে। গেটেই কিন্তু মেটেল ডিটেক্টর থেকে শুরু করে থাকছে সিসিটিভি ক্যামেরার নজরদারি, সমস্ত কিছুই কিন্তু থাকবে। এছাড়াও যে সময় প্রধানমন্ত্রী এই মঞ্চে আসবেন সেই সময় কিন্তু পুরো যে কাওয়াখালী জুড়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু জরুরি পরিষেবা ছাড়া সমস্ত রকম গাড়ি বন্ধ থাকবে। এবং যেটা প্রথমেই জানিয়েছিলাম যে আজ প্রায় 3টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে কিন্তু 3টা নাগাদ তিনি সড়ক পথে আসবেন এবং তারপর কিন্তু এই সভা মঞ্চে তিনি উপস্থিত হবেন। রয়েছে সরকারি অনুষ্ঠান, তারপরে কিন্তু জনসাধারণের জন্য যে দলীয় সভা রয়েছে সেখানে যোগ দিয়ে জনসাধারণের জন্য কিন্তু তিনি বক্তব্য তুলে ধরবেন। এবং লোকসভা নির্বাচনের আগে দক্ষিণবঙ্গ, এবার কিন্তু উত্তরবঙ্গে তিনি এই যে সভা করতে চলেছেন, ফলে এখান থেকে তিনি কি বক্তব্য তুলে ধরবেন সেদিকটাই কিন্তু নজর রয়েছে সকলেরই। কারণ এবং পাশাপাশি যেটা জানাবো যে এই মুহূর্তে কিন্তু যে কর্মী সমর্থকরা রয়েছে বিজেপি, তারাও কিন্তু ইতিমধ্যে যে সভাস্থল রয়েছে সেখানে আসতে শুরু করেছেন। পাশাপাশি বিজেপি মহিলা মোর্চার যে মহিলারা রয়েছেন তারাও কিন্তু অধীর অপেক্ষায় রয়েছেন যে কখন নরেন্দ্র মোদী আসবেন এবং তাদের সাথে তাকে এক ঝলক দেখার জন্য কিন্তু তারা সকাল থেকে সকলে এখানে উপস্থিত রয়েছে। এবং দেখা চাইবো যে উত্তরবঙ্গ বিজেপির কাছে কিন্তু বরাবরই গুরুত্বপূর্ণ। যখনই নির্বাচন এসেছে উত্তরবঙ্গের দিকে বিশেষ করে নজর দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। তবে এবার যদি দেখি উত্তরবঙ্গের সংগঠন কিন্তু ভাবাচ্ছে বিজেপিকে, এবং কোথাও না কোথাও জন বার্লা তিনি যেহেতু বেসুরো হয়েছেন সেটাও একটা অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরের। এই আবহে আজকে প্রধানমন্ত্রীর এই জনসভা রয়েছে। একেবারে ইন্দ্রাণী, দেখো যেখানে কিন্তু এখনো অবধি কিন্তু যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগে যে বিজেপির প্রথম পর্যায়ে যে প্রার্থী ঘোষণা তালিকা রয়েছে তা কিন্তু ঘোষণা করা হলেও এখনো কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি এছাড়া রায়গঞ্জ রয়েছে, সেখানের কিন্তু প্রার্থী তালিকা এখনো ঘোষণা করা হয়নি। ফলে এই যে একটা জল্পনা দার্জিলিং জেলা নিয়ে যেটা রয়েছে, সেখানে কিন্তু দেখা গেছে যে রাজু বিষ্টা নাকি সিংলা, এটা নিয়ে কিন্তু একটা মতবিরোধ বরাবরই চলে আসছে। এবং যেখানে কিন্তু দেখা গেছে যে সিংলাকে যে রয়েছে বিভিন্ন যে জায়গায় সে কিন্তু দলীয়ভাবে না হলেও তাকে কিন্তু লোকের সাথে জনসংযোগ করতে দেখা যায়। সেদিকেই কিন্তু রাজু বিষ্টা যখন এই জনসভা পরিদর্শন করতে এসেছিলেন প্রস্তুতি, তখন তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু জানিয়েছিলেন যে কিছু মানুষ যাদের এখনো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি, কিন্তু তার আগেই কিছু মানুষ যে রয়েছে তারা প্রচারে নেমে পড়েছেন, এমন ভাবেই কিন্তু তিনি কটাক্ষ করেছিলেন। এবং ইতিমধ্যেও কিন্তু যে রয়েছে যে সভাস্থল রয়েছে সেখানেও কিন্তু যে দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্টা রয়েছে তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই যে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর যে সফর রয়েছে সেই ঘিরে কিন্তু একটা কোথাও না কোথাও জল্পনাও রয়েছে। কারণ হতে পারে যে দ্বিতীয় পর্যায়ে যে প্রার্থী তালিকার ঘোষণা তাও হয়তো এই মঞ্চ থেকে হতে পারে বলে কিন্তু মনে করছে একাংশ। ইন্দ্রাণী। একেবারে রীনা, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রীনা কুমার, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জনসভা করবেন এবং তার বক্তব্য শোনার জন্য বহু দলীয় কর্মী সমর্থক তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে এসে উপস্থিত হবেন। মঞ্চ ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা। আরো এখন সময় আরো একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।
আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এরপর যে গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো বসিরহাটে, সেখানে আরো বেশ কিছু জায়গা থেকে 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং 6টি জায়গায় এই 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। যেমনটা আমরা জানি যে সন্দেশখালীর ঘটনা, যে ঘটনাকে নিয়ে উত্তপ্ত হয়েছিল, সেই ঘটনাতেই এবার 6টি জায়গা থেকে 144 ধারা প্রত্যাহার। এবং বাকি যে সমস্ত জায়গায় 144 ধারা জারি রয়েছে রবিবার, সেখান থেকেও 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, তাহলে কি বলা যেতে পারে যে সন্দেশখালী এবং সংলগ্ন এলাকা একেবারে স্বাভাবিক? একেবারে ঠিক। সন্দেশখালী তুমি জানো 55 দিন মাথায় শেখ শাহজাহান যখন গ্রেপ্তার হয়েছিল, তারপরেই প্রায় 49টা জায়গায় কিন্তু সেখানে কিন্তু 144 ধারা জারি করা ছিল। তার ঠিক 3 দিনের মধ্যে 37টা জায়গায় থেকে উঠে নিলে বাকি 12টা জায়গায় ছিল। আজ পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর মেহেদি হাসান যেটা জানিয়েছেন যে 6টি জায়গা থেকে আজকের থেকে যে 144 ধারা তুলে নেওয়া হলো, আগামীকাল অর্থাৎ 10ই মার্চ যেখানে 6টি জায়গা থেকে তুলে নেওয়া হবে। অর্থাৎ সন্দেশখালী যে স্বাভাবিক ছন্দে ফিরছে, এটা অত্যন্ত তাৎপর্য বিষয়। বারবার যে দেখা গিয়েছে এই শেখ শাহজাহানের ঘটনা বারবার উত্তপ্ত হয়েছে সন্দেশখালী একাধিক দ্বীপ অঞ্চল, বিশেষ করে যে সেখানকার বেতাজ বাদশা অর্থাৎ ডন শেখ শাহজাহান বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল এবং তার গ্রেপ্তারের পর থেকে যেভাবে উত্তপ্ত হতে পারত পুলিশ জেলার পক্ষ থেকে, সেই উত্তপ্ত হওয়ার আগেই কিন্তু 144 ধারা কিন্তু সংখ্যাটা বাড়িয়েছিল। অর্থাৎ সন্দেশখালী নেজাট এই দুটি জায়গায় প্রায় 49টা জায়গায় বাড়ানো হলে তার 3 দিনের মধ্যে উঠিয়ে দেওয়ার পরে নতুন করে আজকে সকাল 6টায় যে সেখান থেকে তুলে দেওয়া হলো। পাশাপাশি আগামীকাল আরও 6টি জায়গায় 144 ধারা সেখানে তুলে নেওয়া হলো। স্বাভাবিক অবস্থায় ফিরছে। অর্থাৎ সন্দেশখালী দ্বীপ অঞ্চল, একদিকে জেলিয়াখালী, অন্যদিকে কোড়াকাটি, পাশাপাশি সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত, বেলমজুর, একাধিক যে জায়গাগুলো বারবার সংবাদের শিরোনামে এসেছে, উত্তপ্ত হয়েছে, কাছারিপাড়া থেকে শুরু করে কাঠপোল, ওদিকে পাত্রপাড়া, একাধিক জায়গা, সেই জায়গাগুলো থেকে কিন্তু সেখানে 144 ধারা তুলে নেওয়া হলো। আগামীকাল যে বাকি যে 6টি জায়গা, সেই 6টি জায়গাতে তুলে নেওয়া হবে। অর্থাৎ সন্দেশখালী যে স্বাভাবিক ছন্দে ফিরছে, স্বাভাবিক গতিতে, সেটা কিন্তু একেবারে বলা বাহুল্য। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রতিদিনের মতো মানুষজন স্বাভাবিক ছন্দে ফিরছে। অর্থাৎ যে সন্দেশখালী আবার স্বাভাবিক ছন্দে ফিরছে, শেখ শাহজাহান তাকেও গ্রেফতার করা হয়েছে, সন্দেশখালী সংলগ্ন এলাকা একেবারেই স্বাভাবিক, এমনটাই বলা হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আজ থেকে 144 ধারা প্রত্যাহার করা হলো সন্দেশখালীতে। আরো এই পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।